ভাইয়া শোনো, ভাবি ঘুমাচ্ছে, রেখে দেই। বুঝতে পেরেছি। তুই কি ওর সাথে থাকবি রাতে? হ্যাঁ, আজকে হাসি আপু হোস্টেলে চলে গেছে, তার কি যেন কাজ আছে। আজ ভাবির কাছে আমিই থাকবো। আরফিন, ইস্যুর মেডিসিন। ভাইয়া টেনশন নিস না, আমি নিজে ভাবিকে প্রেসক্রিপ্ট দেখে দেখে মেডিসিন দিচ্ছি। মা তো সেদিন রাতেই মেডিসিন ড্রাইভার আঙ্কেলকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন মনে করে। জবাবে আহিল কিছুই বলে না। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস তার বুক থেকে বেরিয়ে এলো। ওপাশে আরফি রাখি বলে নিজেই লাইনটা কেটে দিল। চোখ বুঝলেই নিশির হাসি মাখা মুখটা তার মানসপটে ভেসে ওঠে, আর কাজে বাজে মুমতাহারের কথাগুলো। নিশিকে আমি মায়ের আদর থেকে বঞ্চিত করেছি আহিল, এটা আমার অন্যায় না, পাপ। কিন্তু কি করব বলো, যতবারে ওকে কাছে টানার চেষ্টা করতাম ঠিক ততবারে ভেতর ভেতর অপরাধবোধ কাজ করত। আমি খুনি, আমি যদি ওকে ছুঁই ওরও খারাপ হবে, এমন নানা আহাজারি কানে বাজতো। ওর বাবা অনেক যুদ্ধ করে দুনিয়ার আলো দেখিয়েছে ওকে, অনেক ডাক্তার দেখিয়েও যখন আমি স্বাভাবিক হচ্ছিলাম না, তখন সাইকাস্ট্রিক আমাদের ফের একটা বেবি প্ল্যানিং এর কথা বললো। ব্যাপারটা সহজ ছিল না। আমার প্রথম অ্যাপ্রোশনের জন্য ব্যাপারটা আরো ঘটিয়ে গেল। শেষ পর্যন্ত ডক্টর পরামর্শে স্টেটিও প্রসেসে নিশির জন্ম। ও খুব দুর্বল আহিল, এবং সেটা জন্মগত ভাবে। জন্মের পর ওকে সবসময় আমি দূর থেকেই দেখতাম, ঠিক পাখির ছানার মতো করে ঘুমাতো। ওকে আগলে রেখো আহিল, ও খুব নরম স্বভাবের, প্যাসকোস একেবারেই বোঝে না, খুব সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলে, একেবারে ওর বাবার মতো। আহিল সেদিন এক মনে দেখছিল মুমতাহারকে। এক দৃষ্টিতে টেবিলের দিকে তাকিয়ে চোখের জল ফেলে কথাগুলো বলছিলেন তিনি। তার মুখের দিকে না তাকালেও কেউ বুঝতেই পারবে না তিনি কাঁদছেন, অথচ কি স্বাভাবিক তার কণ্ঠস্বর। সেদিন তার প্রতিটা কথায় নিশির জন্য আকুলতা দেখেছে আহিল, কিন্তু হুট করে এত কিছু কেনই বা তিনি আহিলকে বলেছিলেন, বা আহিল মেলাতে পারেনি। মানুষ নাকি নিজের মৃত্যুর আগাম বুঝতে পারে, তাহলে কি ওনারও? 2 দিনে নিশিকে একেবারে জীর্ণ শীর্ণ দেখাচ্ছে খুব। ঘুম ঘুম মুখটাও মলিনতা একেবারে পরিপূর্ণ। বিছানার সাথে দেহটা যেন একেবারে মিশে যেতে চাইছে। হঠাৎ করেই চোখ মেলে আহিলকে দেখে ঘাবড়ে গেল আরফি। বালিশের পাশ থেকে চশমাটা চোখে তুলে ধাতস্থ হয়ে খুব সাবধানে উঠে বসলো সে। বিছানার বাইরের দিকেই শুয়েছিল নিশি। আহিলকে দেখে মুখ খুলতে চাইলেও ও ইশারায় না করে দিল সে। কিছুটা সময় জিরিয়ে নিয়ে বিছানা ছেড়ে রুম থেকে বেরিয়ে পড়ল সন্তর্পণে। শীতের বিরাজমান স্পষ্ট। সকালের দিকের একটা হিম হিম ভাব আছে এখন। আহিল বিনা আওয়াজে হাতের ঘড়িটা খুলে রেখে পকেট থেকে একে একে ওয়ালেট, গাড়ির চাবি আর ফোন বের করে রাখলো। ফোনটা হাত থেকে রাখার আগে আরফিকে একটা ছোট্ট মেসেজ করলো। আরফিকে মেসেজটা পাঠিয়ে ফোন একেবারে ফ্লাইট মোডে দিয়ে রেখে দিল। গায়ের ব্লেজারটা খুলে চেয়ারে ঝুলিয়ে দিল, তার সাথে প্যান্ট থেকে বেল্টটা খুলে রেখে দিল টেবিলে। সেই কাপড়েই হালকা ফ্রেশ হয়ে নিল। তারপর খুব সাবধানে নিশির মাথার কাছটায় এসে বসলো খাটের চূড়ায় হেলান দিয়ে। কিছুক্ষণ মাথায় বিলি কেটে দিতেই পাশ ফিরে আহিলের কোমর জাপটে ধরে আয়ুষি করে ঘুমাতে লাগলো। আর এহেন কাজে হালকা হেসে আহিল বিছানায় পুরোপুরি সোজা হয়ে নিশিকে বুকের সাথে চেপে শুয়ে পড়লো। বাঁ পাশে হৃৎপিণ্ডটা বারবার নিশির মাথার চুলের গহীনে অজস্র চুমু খেল। আহিলের জানা অজানায়। সকাল 9:30টার দিকে আহিল নিশিকে ডেকে তুলে দিল। নিশির পাশে শুয়ে সে নিজেই যে কখন ঘুমিয়ে পড়েছে টের পায়নি। চোখ খুলে নিশি পলকহীনভাবে তাকিয়ে রইল আহিলের দিকে। আহিল প্রথমত ঘুমের ঘোরে তাকিয়ে আছে ভেবেছিল, তাই ঘুমের রেশ কাটানোর আগে খুব গাঢ় করে চুমু খেল তার কপালে। আহিলের উষ্ণ শীতল ছোঁয়ায় তিরতির করে কেঁপে উঠল নিশি, কিন্তু চোখ বুঝল না। নিশিকে চোখ না বুঝতে দেখে ঠোঁট এগিয়ে নিল চোখের দিকে। পলক ফেলতেই 2 চোখের পল্লবে চুমু খেয়ে একে একে সারা মুখ চুমুতে ভরিয়ে দিল আহিল। 2 হাতে আহিলের বুক পকেটের দিকটা খামচে ধরে রইল নিশি। গুড মর্নিং জান, বলেই আলতো করে গভীরভাবে চুমু খেল নিশির কপালে। শুভ সকাল। 10টা বাজার আগেই আহিল নিশি দুজনেই রুম থেকে বেরিয়ে এলো। আরফি তখন তুহিন আর রানীর হাতে হাতে সাহায্য করছে। নাজমুল সাহেব সোফায় বসে আছেন, আর তার পাশে আশরাফ সাহেব আর নিশির ফুফা বসা। বাবা। মেয়ের ডাকে সচকিত হলেন নাজমুল সাহেব। নিশি এবার ফ্লোরে বসে তার বাবার পা আঁকড়ে ধরে হাঁটুতে মাথা রাখলো ধীরে ধীরে। বাবা, তুমিও কি সবার মতো বিশ্বাস করো মা নেই? তুমি আমায় ছোটবেলায় কি বলতে, মনে নেই তোমার? আপনার চেয়েও আপনজন কখনো দূরে যায় না, তারা থাকে মনের মনি কোঠায়, এই যে ঠিক এইখানটায়। নাজমুল ইসলামের বুকের
বাপাসটায় হাত রেখে। এখানে যারা থাকে সবাই অমর, তাদের মৃত্যু কখনো ছুঁতে পারে না। মা আছে তো বাবা, মরে নাই। এই যে তোমার আমার মনে বেঁচে আছে আর থাকবে। এইবার আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। শত কষ্টেও বিগত দুদিন তিনি মেয়ের সামনে আহাজারি করেননি, কিন্তু আজ আর আটকাতে পারছে না নিজেকে। কি করবে? ভেতরটা যে তার ভেঙে গুড়িয়ে যাচ্ছে। একাকিত্ব আর শূন্যতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ছোট মেয়েকে হোস্টেল থেকে বাইরে এখানে উঠিয়েছে তুহিন। তাছাড়া নিশি যতই মেয়ে হোক না কেন, সে তো পরের ঘরের বউ। তার একটা সংসার আছে। যদিও তার শ্বশুর শাশুড়ি নেহাতি ভালো মানুষ বলে এখন অবধি কিছুই বলেনি, উল্টো সাথে করে দিয়ে যাচ্ছেন, আবার নিয়ে যাচ্ছেন। কিন্তু এভাবে আর কতদিন? নাজমুল সাহেব আগে থেকে অনেকটাই সুখ কাটিয়ে উঠেছেন। আসলে জীবনের থেকে স্বার্থপর কিছুই আর নেই। আমরা ভালোবাসি ভালোবাসি বলে বারংবার মন ভেজাই, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বলে বলে চোখ ভেজাই, অথচ সেই মানুষটার অনুপস্থিতি কিংবা বিয়োগে আমরা ঠিকই বাঁচতে হয়। পরে করতে হয় জীবন নামক খেয়া নৌকা। আসলে জীবন কারোর জন্য থেমে থাকে না। একরাশ একাকিত্ব নিয়েও জীবন তার নিজের গতিতেই চলে যাবে, যেমনটা নাজমুল ইসলামের সাথে হচ্ছে। আর এদিকে তুহিন তার সিদ্ধান্তে অনড়। সে তার ভাইকে একা রেখে কোথাও যাবে না। যাবে না বললেও হয় না, কারণ তার নিজেরও একটা সংসার আছে। এদিকে নাজমুল ইসলামের চাকরি, ওদিকে স্বামীর ব্যবসা। যদিও তার ব্যবসা বেশিরভাগই টাকা ঢাকা কেন্দ্রিক। তাছাড়াও ছোট মেয়ে যখন ঢাকা এসেছে, এখন তো আসা যাওয়া করা লাগবে। সেই যাওয়া আসা তো না হয় এখান থেকেই হবে। ভার্সিটি ক্লাস শেষ করে নিশি বাবার কাছে চলে এসেছে। রোজই চলে আসে আর আহিল অফিস থেকে ফেরার পথে নিয়ে যায়, বা কখনো কখনো থেকেও যায়। আজকাল শত কাজের ব্যস্ততায়ও আহিল নিশির জন্য ঠিকই সময় বের করে নেয়। নিশির স্বাভাবিক চালচলনে ও আহিলের কেমন যেন দুশ্চিন্তা হয়। আজকাল প্রচুর বকবক করতে শিখেছে সে। যদিও ব্যাপারটা শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখার প্রচেষ্টা, কিন্তু আহিল খুব বুঝতে পারে ভেতরে ভেতরে এই মেয়ে দুমড়ে মুছে একাকার হয়ে যায়, কিন্তু মুখে কিছুই বলে না। কই তুমি? তাই তো বাবার কাছে এসেছি। বাবা তো অফিসে, কথা হয়েছিল আমার একটু আগে। হ্যাঁ, সন্ধ্যায় ফিরবে। আমারও কথা হয়েছিল। কিছুক্ষণ থাকবো রানীর সাথে, তারপর বেরিয়ে যাব। বেরোবে কেন? আমি অফিস থেকে না হয় নিয়ে যাবো। না, অত বেলা অবধি থাকবো না। তাছাড়া আরফিটাও তো চলে যাবে কাল পরশু। ওর কাজে একটু হেল্প তো করা উচিত। আচ্ছা, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, তুমি সাবধানে চলে এসো। আর আমিও আজ একটু জলদি ফিরবো। সাবধানে এসো। সকালের নাস্তা খেয়ে সবেমাত্র রুমে এসেছে আরফি। এদিকে মুমতাহার বিগত 10 দিন যাবৎ লাগেজ দুটো খুলে খুঁটে বিছানার লিস্ট করা গুছিয়ে নিচ্ছেন। হাতের কফিটা টেবিলের উপর রেখে কিছুক্ষণ মায়ের ছোটাছুটি দেখে নিল আরফি। তারপর ভাবলেশীন ভাবে এই কফি মগটা হাতে তুলে এগিয়ে গিয়ে লাগেজের পাশে বসে পড়ল। তুই এসেছিস? নাস্তা করেছিস? দেখ তো আর কি লাগবে তোর। ওখানে তো এখন বরফ পড়বে। এখানকার শীতের পোশাক কিছুই তোর কাজে আসবে না, ওখান থেকেই কিনতে হবে। ও, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। হ্যাঁ, বলিস। তার আগে একবার লিস্ট ধরে মিলিয়ে নেই, চল। আম্মু, আমি তোমাকে বলেছি কিছু? এবারে শিমুল বেগম থাকলেন। হাতের কাপড়খানা ব্যাগের উপর রেখে ওপরও বেশি পড়লেন। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু হবে, নয়তো এত সিরিয়াস খুব কমই হতে দেখেছেন মেয়েকে। হ্যাঁ বল, কি বলবি? তুমি বেশ কিছুদিন ধরে ভাবির সাথে মিসবিহেভ করে আসছো। যদিও এটাকে মিসবিহেভ বললে ভুল হবে। তুমি ভাবির সাথে চূড়ান্ত খারাপ ব্যবহার করছো আম্মু। কিন্তু এবার শিমুল বেগমের চোখ মুখ শক্ত হয়ে এলো। দাঁত খেয়েছে মেয়ের দিকে তাকালেন তিনি। যে যার প্রাপ্য তাকে তাই দেওয়া উচিত। অতটুকু একটা মেয়ে, তার পেটে পেটে এত বুদ্ধি। আর পরিবার কেমন দেখেছো? বড় ভাগ্নির জন্য ভালো সম্বন্ধ এসেছে, কিন্তু ভাগ্নি তো দিল মুখে চুনকালি। তাই নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছে ছেলের পিছনে। আমি নিশ্চিত তোকে পড়াতে আসার মতলবটা। ছি। আর বলতে দিল না আরফি আর তার মাকে। রাগে তো তার নিজের গায়ে রি করছে। চুপ করো মা। চুপ করবো কেন? কোনো আত্মীয় স্বজন ছাড়াই ওই আদমরা মেয়েকে বিয়ে দিল আমার ছেলের সাথে। নিশ্চিত তাবিজ কবজ করেছে। আর আমিও কিছু বললাম না। ওরা ইচ্ছে করেই কোনো আত্মীয় স্বজন খবর দেয় নাই। দিলেই তো সব শয়তানি বের হয়ে যাবে। তারা কেউই তাবিজ কবজ করেনি মা।
তোমার ছেলে নিজেই ভাবির পেছনে ঘুরেছে। তাদের পরিচয় কিভাবে যদিও আমি কিছু জানি না, কিন্তু এই বিয়ে হবার জন্য একমাত্র কারণ হচ্ছে তোমার ছেলে। ভাবি তো নিজেই জানতেন না যে তার ফুফাতো বোনের জন্য ভাইয়ার বিয়ের আলাপ হয়েছে। আর তুমি যে বললা ভাবি মতলব করে আমাকে বলাতে এসেছে, তুমি কি ভুলে গেছো আমার হোম টিউটর অ্যাপয়েন্টমেন্ট কে করেছিল? তোমার ছেলে, মনে পড়েছে? ভাবির ফ্যামিলি তোমার ছেলের পেছনে তার মেয়েকে লেলিয়ে দেয়নি, বরং তোমার ছেলে গুন্ডার মতো হন্যে হয়ে তাদের মেয়েকে হয়রান করেছে আর বিয়ের কথা বলেছে। সে তো কবেই তোমার ছেলে কাজী অফিসে গিয়ে ভাবিকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। আর সেই বিয়ের সাক্ষী ছিল ফারাজ ভাইয়া, সোহানা আপু আর ভাইয়ার 2 গার্ড। আমি আর আব্বু আগে থেকে জানতাম ব্যাপারটা। আর তাছাড়া অন্যকে দোষ দেওয়া বন্ধ কর আম্মু, ফিডার খাওয়া বাচ্চা না যে যেভাবে বলবে সেভাবে চলবে। বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে ভাবির মতো সুযোগ্য মেয়ে তোমার বাড়ির বউ হয়ে এসেছে। আমি তোমাকে আগেই বলতাম সবটা, কিন্তু পরিস্থিতি কোনো কিছু অনুকূলে ছিল না, আর সেই সুযোগও পাচ্ছিলাম না। আরেকটা কথা আম্মু, নিশি ভাবি তোমার একমাত্র পুত্রবধূ, তোমার আরেকটা মেয়ে সন্তান তো ভুল করতেই পারে আম্মু, কিন্তু এতে নিশি ভাবির কোনো ভুল নেই আমার দৃষ্টিতে। সে কেন বিনা দোষে এত অবহেলা পাবে বলতো? আমি জানি এবং বিশ্বাস করি আমার আম্মুর মতো এত ভালো মনের মানুষ খুব কমই আছে। তুমি প্লিজ ভাবিকে আগলে রেখো আম্মু। ওর বয়সটাই বা কত? এই বয়সে মা হারিয়েছে সে। তুমি অন্তত তার সাথে মায়ের মতো আচরণ করো। শেষের কথাগুলো আরফি শিমুল বেগমের দুহাতের মুঠোয় নিয়ে বললেন। নিস্তব্ধ হয়ে শিমুল বেগম তাকিয়ে রইলেন মেয়ের দিকে। এবার সবকিছু তার কাছে পানির মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। সবকিছু তার সাথে সাথে নিজেকেও বড্ড অপরাধী মনে হচ্ছে। এই বয়সে এসে এতটা ছেলে মানুষই, আর তাছাড়া তার পরিবার তাকে এতটাই অযোগ্য আর অবহেলা করলো। এতটা না, অনেকটা ভুল হয়ে গেছে তার, অনেকটা। কথাগুলো আপন মনে ভাবতে ভাবতে শিমুল বেগম আরফি থেকে হাতটা ছাড়িয়ে নিলেন আর সজোরে, তারপর বিনা বাক্য ব্যয়ে লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লেন। এদিকে আরফি ভয়ে ডুব গিলে ফেলেছে কয়েকশো। আজ রাতে হবে, খুব জমিয়ে হবে তার আর আশরাফ সাহেবের উপর। মুমতাহারের মৃত্যুর 40 দিন আজ। বাহিরের গরিবদের খাওয়ানোর বিরাট আয়োজন করা হয়েছে। তার সাথে বেশ কয়েকটা এতিমখানার বৃদ্ধাশ্রমে আহিল নিজে খরচ দিয়েছে। আত্মীয় স্বজন ফের ভরে গেল বাড়িটা। নিশকে নিয়ে সকাল সকালে শিমুল বেগম চলে এসেছেন। সেদিন আরফির বলার প্রতিটা কথাই শিমুল বেগমকে নাড়িয়ে দিয়েছে। ঠিকই তো, এসব কিছুতেই মেয়ের দোষ নেই। আর তার চেয়ে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আরফি আর আশরাফ সাহেবের জবানবন্দি। সেদিনের পর স্বামী আর ছেলে মেয়ের সাথে প্রায় 2 দিনই কথা বলেননি তিনি। কেনই বা বলবে? সংসারে তার প্রয়োজন ফুরিয়ে এসেছে। তার কাজ শুধু কামলা খাটুনি, আর কিছুই না। তবে শেষ পর্যন্ত রাগ আর ধরে রাখতে পারেনি। আইন নিজে সব দোষ স্বীকার করে শিমুল বেগমের কাছে ক্ষমা চেয়েছে। আরফি তো সে কখন থেকে পা ধরে বসেছিল। তবে সবকিছু হয়েছিল নিশির অগোচরে। আর তাছাড়া আহিলকে আরফি শিমুল বেগমের খারাপ ব্যবহারের কথা কিছুই বলেনি, আর না বলেছে তার বাবাকে। কারণ এতে করে সম্পর্কে ফাটল আর তিক্ততা বাড়বে। সব মান অভিমান শেষ করে এক বিকেলে শিমুল বেগম নিজেই নিশির কাছে ছুটে গিয়েছিলেন। আসবো নিশাত? হ্যাঁ আম্মু, আসেন না, কিছু দরকার ছিল? শিমুল বেগমের এমন হঠাৎ করে রুমে আসা, তারপর এমন কথাবার্তা কোনোটাই নিশির বোধগম্য হচ্ছে না কোনোভাবেই। তারপরে ও মুখে হাসি ফুটিয়ে কথা চালিয়ে গেলেন। না আম্মু, একদমই তা না। বিগত কয়েকদিন আমি তোর সাথে বিনা দোষে অনেক বাজে ব্যবহার করেছি। কেন করেছি, কি জন্য করেছি, তার কোনোটাই। আম্মু থাকো সব কথা। হ্যাঁ, আজকের পর ওই কথাগুলো আর বলবো না। তবে আমার বিরাট অন্যায় হয়েছে নিশাত। বিশ্বাস কর, আমি আমার মধ্যে ছিলাম না। একটা রোগ চেপে ধরেছিল যেন। ক্ষমা করে দিস মা, নিজ গুণে। আমিও সব মনে রাখিনি আম্মু, আর তুমিও মনে রেখো না। সন্তানের প্রতি মায়ের অধিকার বরাবরই বেশি থাকে, তোমারও সেটা কোনো অংশে কম না। আর এসব বলবে না কিন্তু। সেদিনের কথাগুলো বলে নিজে থেকে শিমুল বেগমকে জড়িয়ে ধরেছিল নিশি। এই কথা সে কথা আরো কত কথার বাহার দুজনে শেষ করে তবে বেরিয়েছিলেন ঘর থেকে। আম্মু কি ভাবছো? চলে এসছি না আম্মু? নিশির প্রশ্নে শিমুল বেগমের চিন্তার জগৎ থেকে বেরিয়ে এলো। তারপর ধীরে ধীরে গাড়ি থেকে নেমে চলে গেলেন ভেতরে।
আহিলের বাবা দুপুরে অফিস থেকে চলে আসবে। ভাই সাহেব, হুট করে আহিলের একটা মিটিং পড়েছে, সে তো অ্যাটেন্ড করতে পারবে না, তাই আশফি সামলাচ্ছে ওদিকটা। দুপুর 1টার পরেই আহিল সব কাজ শেষ করে বাড়ি ফিরে এলো। নিশি তখনই ডাইনিং রুমের বড় জানালার কাছটায় দাঁড়ানো। তখনই আহিল গেটে ঢুকলো। সাদা পায়জামা পাঞ্জাবিতে তাকে যেন আরো সুন্দর লাগছিল। এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিশি বাইরে, আর ছেলেটার দিনকে দিন কেমন যেন সুন্দরী হচ্ছে। আগে থেকে স্বাস্থ্যটা একটু বাড়াতে চেহারায় কিঞ্চিত পরিবর্তন এসেছে, ফর্সাও হয়েছে বেশ। গালের চাপ দাড়িতে যেন মনে হচ্ছে পাইলট। নিশির ভাবনায় ছেদ ঘটালো রানী। আফা, ফাইজান আসছে আপনারে খোঁজে, আর খালাম্মাও কইছে একবার ওনার কাছে যাইতে। আচ্ছা যা। রানী চলে যাওয়ার পরও সেখানে কিছুক্ষণ আগের মতোই দাঁড়িয়ে রইল নিশি। তারপর ক্রস্ত পায়ে সামনে এগোতে দেখলো শিমুল বেগম আর তার দিকে আসছে। বাইরে বেশ হট্টগোল, কুলখানি খাওয়া হচ্ছে। একবার বাগানের দিকে জানালায় তাকালো নিশি, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে শিমুল বেগমের দিকে এগিয়ে গেলেন। আম্মু ডাকছিলেন? নিশাত, দুপুরের মেডিসিন কিন্তু খাবার আগে খেয়ে নাও তুমি। আমার ব্যাগে তোমার মেডিসিনের বক্স মনে করে আমার কাছে চেয়ে নেবে। আর আহিলের কাছে যাও, ছেলেটা কিভাবে যেন হাতে ব্যথা পেয়েছে, বেশ খানিকটা ছিলে গেছে, হাসি বরফ নিয়ে গেছে। তুমি একটু যাও তো মা। সেখান থেকে পা চালিয়ে রুমে চলে গেল সে। হাসি বরফের বাটি হাতে বের হচ্ছে। নিশু, ওনাকে একটা পেন কিলার খাইয়ে দিস, বেশিক্ষণ তো ছ্যাঁক নিল না, হাঁটু ফুলে গেছে। দাও আমার কাছে বেবিটা। রুমে ঢুকতে দেখা গেল যে আহিল কপালের উপর হাত রেখে শুয়ে আছে চোখ বন্ধ করে। হাতে ব্যথা পেলে কি করে? আজকাল আমাকেও তোমার খোঁজা লাগে? কই, আমি তো খুঁজি না তোমার। আমারও সব মনে মনে ভালোবাসায় পোষায় না জান। আমার তোমাকে সর্বদা চোখের সামনে চাই, এই যে ঠিক এইভাবে। বলেই বা হাতে নিশির গালটা ছুঁয়ে দিল পরম যত্নে আর ভালোবাসায়। ডান হাতের ব্যথায় বেশ ভুগতে হলো আহিলকে কদিন। ঠিকঠাক খাওয়া দাওয়া দুরস্ত, কলমটাই জোর দিয়ে ধরতে পারতো না সে। একদিন নিশি একদম আঠার মতো করে তার পিছনে পিছনে ছিল। টাইমলি খাইয়ে দেওয়া থেকে শুরু করে সব, তার সাথে সাথে নিজের পড়াশোনা তো আছেই। নিশি সবকিছু নিজে নিজে করলেও কোনো কিছুতে যেন তার মন নেই। করতে হবে, করা দরকার, এমন ধরনের একটা দায়সারা ভাব। আহিল কদিন ধরে ব্যাপারটা লক্ষ্য করছে, আর তবে কিছু জিজ্ঞাসা করেনি। হতে পারে মায়ের জন্য মন খারাপ করছে, তাই মনে মনে এসব ভাবলেও আহিল স্বস্তি পাচ্ছিল না। কেমন একটা অস্থিতিশীল বিষণ্ণতা। এদিকে নিশি চুপচাপ থাকা, যদিও আহিল আগে থেকে এখন যথেষ্ট গুছিয়ে নিয়েছে সবকিছু। অনেকটা সময় সে নিশিকে দিতে চেষ্টা করে, মাঝে মাঝে ইউনিভার্সিটি দিয়ে আসে, আবার নিজেই আনতে যায়। তবে সবকিছুতেই নিশি নির্বিকার। তুমি কি আমায় আনতে যাবে? হ্যাঁ, সে তো রোজই যাচ্ছি। রোজ বলছো কেন? যখন তুমি ফ্রি থাকো তখনই তুমি আমায় আনতে যাচ্ছ। আচ্ছা, এখন যে ফ্রি সময়গুলো আমায় দিচ্ছ, এই ফ্রি সময়গুলোতে আগে কি করেছো? মানে? কিছু না, আজকে আনতে যেতে হবে না। আমি আজ একটু লাইব্রেরিতে বসবো, ড্রাইভার নিয়ে চলে আসতে পারবো, তুমি গাড়ি পাঠিয়ে দিও। ভার্সিটি গেটের সামনে গাড়ি থামতেই নিশি দরজা ঠেলে বেরিয়ে পড়লো আসছি বলে। এক দৃষ্টিতে নিশির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আহিল, যতক্ষণ না পর্যন্ত সে ঝাপসা হয়ে মিলিয়ে যাচ্ছে। কিরে নিশি, আজ অনেকদিন পর লাইব্রেরিতে আসলি? আসলে সময় বের করতে পারছিলাম না কদিন ধরে, তার উপর অনেক পড়া জমে আছে। আজ ক্লাস কম ছিল তাই আসলাম। বসো না। না রে, আমার দেরি হয়ে গেছে, তাছাড়া আম্মাও আজ ফিরে আসবে। বাবা ভালো আছে না শিপু? আছে, তুই যাস না কেন? ফোনে কথা বলিস ঠিক আছে, কিন্তু গিয়ে তো মাঝে মধ্যে দেখা করতে পারিস। যাব, এদিকটা একটু গুছিয়ে নি। খেয়েছিস? না, বাসায় গিয়ে খাবো। আচ্ছা শোন, আমি যাই, আশেপাশের লোকজন ডিস্টার্ব হচ্ছে আমাদের কথা। আর আমরা 2-3 দিন থাকবে, আসিস কিন্তু। উত্তরে নিশি একটা মেকি হাসি দিল শুধু। হাসি বেরিয়ে গেল লাইব্রেরি থেকে। বেলা 4টে পর্যন্ত নিশি লাইব্রেরির কাজ শেষ করে বেরিয়ে এলো। বইপত্র গুছিয়ে গেটের কাছে আসতেই দেখা হয়ে গেল ইমাদের সাথে। ভার্সিটির গেট ক্রস করে সামনে এগোতেই দেখা গেল আহিল গাড়ির দরজার উপর হেলান দিয়ে ফোন চালাচ্ছে। নর্মাল গ্যাবাইটিং ইজি প্যান্টার অফ ব্রাউন চেক প্রিন্ট কাতুয়া। আচ্ছা, এই ছেলের বয়স কি দিন দিন কমে যাচ্ছে নাকি? থমকে দাঁড়ালো নিশি। তার পাশে কেটে যাওয়া অনেক মেয়েরাই এই ধরনের মন্তব্য করছে, তার মানে তার ধারণাটা ঠিক।
ঠিক তখনই হাতের ফোনটা শব্দ করে বেজে উঠল। ফোন স্ক্রিনে আহিলের নামের পাশে বেশ কয়েকটা ডেভিড অ্যাংরি ইমোজি, আর তার পেছনে তাদের দুজনের ঝাপসা একটা ছবি। সেদিনের একই টি শার্টে দুজনকে ঢুকে ড্রেসিং টেবিলে আয়নার ছবিটা তুলেছিল আহিল। ফোন কেটে দিয়ে সামনে তাকাতেই দেখলো আহিল একদম তার সামনে দাঁড়িয়ে আছে, মুখোমুখি। ঠিক মুখোমুখি না, আহিলের বুকের বরাবর মুখ। তুমি এখানে দাঁড়িয়ে পড়লে কেন? আমায় দেখোনি? দেখছি, আর দাঁড়িয়ে তোমাকেই দেখছিলাম, আর ভাবছিলাম দিনকে দিন তুমি কতটা সুন্দর হচ্ছ। তোমার ভালোবাসার প্রতিফলন। তাই কই, আমি তো তোমার মতন করে সুন্দর হচ্ছি না। নিজেকে কি ভালোবাসার চোখে দেখো আমার মতন করে? কিন্তু আমি দেখি তোমার মধ্যে আমার আমিটাকে। তোমাকে যতই দেখি ততই প্রেমে পড়ি, আর ততই মুগ্ধ হই। আরফি চায়নার ওয়েদারের সাথে খুব একটা খাপ খাচ্ছে না, প্রচন্ড ঠান্ডা বাঁধিয়েছে সে। তাছাড়া খাবারের সমস্যা খুব প্রকট, সে নিজেও রান্না করতে পারে না। স্ট্রিট ফুডটা দূরের কথা, সে কোনো রেস্টুরেন্টের রান্নায় খেতে পারছে না। যা খাচ্ছে সব বমি হয়ে যাচ্ছে, যাতে করে দুর্বলতা বেড়ে গিয়েছে প্রচন্ড। যাওয়ার পর থেকে নুডলসের চিরা খেয়ে আছে, আর সে এই অবধি। তাছাড়া মাঝে মাঝে শিমুল বেগম ঝটপট কিছু সবজির রেসিপি বলে দেয় ফোনে, আরফি সেটাতেই চালিয়ে নেয় কোনো রকমে। এতে করে ওখানে টিকে থাকা তার জন্য কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে দিনকে দিন। আর পারফরমেন্স ভালো করতে না পারলে ওখানকার অথরিটি তাকে অ্যালাউ করবে না, পড়াশোনা চালিয়ে যেতে ফেরত পাঠিয়ে দিবে। একদিকে স্বপ্ন পূরণ আর অন্যদিকে স্বাস্থ্যগত সমস্যা। বাধ্য হয়ে সবকিছু মাকে জানিয়েছে আরফি, আর এও বলেছে যেন খুব দ্রুতই তার কাছে এসে কয়েকটা দিন থেকে যায়, এতে করে তার গুছিয়ে নিতে সাহায্য হবে। শিমুল বেগম আরফির সাথে সাথেই যাবার ইচ্ছে ছিল, কিন্তু শেষে জয় ঝামেলা কাটিয়ে আর মেয়ের সাথে যাওয়া হলো না। সে কথা বলে আর লাভ নেই, এখন ভিসা আগেই লাগানো ছিল তার। আশরাফ সাহেবকে বলতে তিনি আর্জেন্ট টিকিটের ব্যবস্থা করে দিলেন। মেয়েটাকে দেখার জন্য তিনিও অস্থির হয়েছিলেন ভেতরে ভেতরে, তবে এই মুহূর্তে যাওয়া সম্ভব না। তাই এইসব নিয়ে আলাপ করছিলেন তিনি এতক্ষণ নিশির সাথে। হ্যাঁ আম্মু, আরফির ঠান্ডাটা বেশি ধরেছে, একা একা তো কখনোই থাকেনি। আপনি গেলেই ভালো হবে। আর ওর যা যা পছন্দ খাবারের সব আমি গুছিয়ে দিব না। তাই ভাবছি ওখানকার চালের ভাত নাকি আঠালো আঠালো, কোনো স্বাদ নাই। ভাবছি চাল ডালও নিয়ে যাব কেজি খানেক। আর তোমার আব্বু তো শোনা মাত্রই কাল সন্ধ্যের ফ্লাইট বুকিং করে রেখেছে। তোমার ওপর এভাবে চাপ দিতে চাইনি মা, শেলিকে বলে দিয়েছি আরো দুজন সার্ভেন্ট নতুন করে রাখতে। তুমি শুধু ঠিকঠাক তোমার মেডিসিনগুলো নিও, আর ফোনে তো কথা হবেই। আম্মু, আপনি আমার জন্য চিন্তা করে নিজেকে অসুস্থ করবেন না প্লিজ। আরফিকে গুছিয়ে দিয়ে তবেই আসবেন। আমার তো শুধু এক মেয়ে নিয়ে ভাবলে হবে না, কারণ বড় মেয়ে তো এখনো নিজের খেয়ালই রাখতে জানে না। যাও গিয়ে ফ্রেশ হয়ে হালকা কিছু মুখে দাও। আহিলের জন্য কফি পাঠাচ্ছি আমি, খাবে তুমি? না আম্মু, এখন কফি খাবো না। শিমুল বেগমের সাথে কথা বলে একেবারে নিজের রুমে চলে এলো নিশি। খুব কাহিল লাগছে কেন যেন। বইগুলো ডিভানে রেখে ব্যাগটা তার পাশেই রেখে অলস ভঙ্গিতে আছোয়া হয়ে বসে পড়ল সেখানেই। চারপাশে চোখ বুলিয়ে আহিলকে না পেয়ে বুঝে নিল স্টাডি রুমে আছে। তবে এই সময় বাসায় তো আসে না সে। শরীর কি খারাপ করলো নাকি, এমন ভাবনা মাথায় আসতেই উঠে গিয়ে উঠতে পারলো না। শরীর আর চলছে না তার। কাত হয়ে ডিভানের একটা কুশন মাথার নিচে রেখে পা তুলে সেখানে শুয়ে পড়ল। উদ্দেশ্য কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হবে, কিন্তু ক্লান্তিতে যে কখন ঘুমিয়ে গেল সে নিজেই বলতে পারবে না। ক্রমাগত ফোনের আবছার শব্দ শুনতে শুনতে আহিল কফি মগ হাতে স্টাডি রুমের বেলকনি দিয়ে হেঁটে রুমে ঢুকলো। বারান্দার দরজার পাশেই ডিভানে থাকায় নিশিকে প্রথমে চোখে পড়লো আহিলের, কিন্তু ফোন কোথায় পাচ্ছে সেটাই ঠাউর করতে পারছে না। এদিক ওদিক হেঁটে বেডসাইড টেবিলের দিকে যেতেই দেখতে পেল সেন্টার টেবিলের নিচে নিশির ফোন বাজছে। কফি মগ টেবিলের উপর রেখে নিচু হয়ে ফোনে হাত নিতেই দেখা গেল বাবা নাম সেভ করা নাজমুল সাহেবের ছবিটা ভাসছে স্ক্রিনে। দেরি না করে ফোন রিসিভ করে কথা বলে নিল আহিল। হ্যাঁ বাবা, নিশি ঘুমাচ্ছে, উঠলে আমি বলে দেবো যেন অবশ্যই আপনাকে ফোন করে। কুশল বিনিময় শেষে খানিকটা কথা বলে তবেই ফোন রাখলেন নাজমুল সাহেব। আজকাল হুটহাট মন খারাপ হয়ে যায় তার। মাঝে মধ্যে অযথায় চিৎকার চেঁচামেচি করেন স্টাফদের উপর, পরে নিজেই অনুশোচনায় ভুগেন খুব।
তাই কয়েকদিনের জন্য ছুটি নিয়েছেন অফিস থেকে। তুহিন বেগমও বেশ কয়েকদিন ধরে বলেছিলেন ভাইকে নিয়ে যাবেন সিলেটে, ঘুরে আসলে হয়তো ঠিক হয়ে যাবে সব কিছু। তার জন্যই নিশিকে ফোন দিচ্ছিলেন। কেন যেন আজকাল মেয়েটার জন্য ওর ভেতরটা পুড়ে যায়। আজকাল সবসময় মনে হয় পাশে পাশে থাকুক। বড্ড জলদি পরের ঘরে দিয়ে দিয়েছে মেয়েকে। আল্লাহ কেন যে মেয়ের বাবাকে এত দরদ দিয়েছে যে দুফোঁটা চোখের জল গাল গড়িয়ে গলা ভিজিয়ে দিল তার। সব সময় সময় কত দ্রুত গড়ায়। এই তো সেদিনই মনে হয় নিশিকে নার্স করে করে তার হাতে দিয়েছিলেন প্রথম। এই তো সেদিনই। এত তাড়াতাড়ি সেই দিনটা অতীত হয়ে গেল, এত তাড়াতাড়ি। এক ঘুমে নিশির রাত 10টা বাজিয়ে দিয়েছে। ডিফান থেকে কোলে করে এনে আহিল তাকে বেডে শুয়ে দিয়ে নিজে তোয়ালে ভিজিয়ে হাত পা মুছিয়ে দিয়েছিল। ক্লান্ত ভেবে আর জাগায়নি, কিন্তু এত বেলা অবধি ঘুমাবে সেটা ভাবতেও পারেনি। না পেরে অগত্যা নিজের ফাইলপত্র রেখে ফের ডাকতে গেল নিশিকে। নিশু, আয় নিশু, উঠো, অনেক ঘুম হয়েছে, উঠো এবার। কয়টা বাজে জানো? এই মেয়ে, নিশু অনেক লেট হয়ে যাচ্ছে, কিন্তু বাসায় এসে এখন অব্দি কিছুই খাওনি। এইভাবে চললে তো হবে না। ডক্টর কি বলেছে? ফের ওজন কমে গেছে। এই মেয়ে, কার সাথে কথা বলছি আমি? নিশি। কবার কয়েক আরো ডেকে শান্ত হলো আহিল। খুব ভালো করেই বুঝতে পারলো নিশিকে ডেকে আর তার কাজ নেই। ফসফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে পড়লো সে। তারপর সার্ভেন্ট দিয়ে স্যুপ বানিয়ে রুমে নিয়ে আসলো। নিশিকে আলতো হাতে উঠিয়ে নিজের বুকের সাথে হেলান দিয়ে বসালো। নিশি তখনও ঘুমে ন্যাদ হয়ে আছে। প্রথমে মুখে সামান্য পানি দিয়ে অল্প অল্প করে স্যুপ খাইয়ে দিতে শুরু করলো সে। ঘুমের মধ্যে এই মেয়ের খাবারের অভ্যাস খুব ভালোই আছে। আর ব্যাপারটাও আজকে নতুন নয়, বিয়ের পর এমন হয়েছে বারবার। কিন্তু মাঝখানের বছর দুয়েকের ব্যস্ততা সবকিছুই যেন কেমন ধুলো জমে থাকা স্মৃতির মতন করে দিয়েছে। অফিস থেকে সবই ফিরেছে আহিল। অন্য দিনের তুলনায় আজ একটু বেশি লেট হয়ে গিয়েছে তার। গায়ের কোটটা খুলে ড্রয়িং রুমের সোফাতেই আলসেমি করে বসে পড়ে সে। ডান হাত দিয়ে বাম হাতের কবজির দিকে বোতামটা খুলে একে একে শার্টের হাতে গুটিয়ে নিয়ে বুকের পকেটের দিকের দুটো বোতাম খুলে দিল। তারপর চোখ বন্ধ করে ঘাটটা একটু উঠিয়ে আরাম করে বসলো। মিনিট 10 পরে চোখ খুলতে দেখা গেল মধ্যবয়সী একজন মেল সার্ভেন্ট ট্রেতে পানি নিয়ে গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। নিঃশব্দে আহিল ট্রে থেকে পানি উঠিয়ে ঢকঢক আওয়াজ তুলে পান করে ফের এক গ্লাস পানি নিয়ে আসতে বলল। আর সার্ভেন্ট মাথা নত করে তৎক্ষণাৎ চলে গেল সামনে থেকে। স্যার। ও হ্যাঁ, দাঁড়ান। শেলি? জি স্যার। ওনার হাত থেকে বক্সটা নিয়ে রুমে রেখে আসুন। আর নিশিকে? স্যার, ছোট ম্যাডাম তো বাড়ি নেই। বাড়ি নেই মানে? উনি আপনাদের অফিসে যাবার ঘন্টা দুয়েক পরেই ওনার বাবার বাসায় গিয়েছেন। আর ওকে, আপনি আপনার কাজ করুন। জি স্যার। আহিল ড্রয়িং রুম থেকে নিশিকে ফোন দিল। এবার রিং হয়ে কেটে যেতেই ফের কল করলো। দুবার রিং হওয়ার পরপরই ফোন রিসিভ করলো। হ্যালো। হঠাৎ করে বাবার কাছে যে গেলে, জানানি তো কিছুই? এমনি ইচ্ছে পড়লো। বাবা ঠিক আছেন? হ্যাঁ। কি করছিল দুবার কল করে? বসেছিলাম। আসছি, বাই। শেষ কথাটা বলেই আহিল খট করে লাইনটা কেটে দিল। নিশি ফোন হাতে নিয়ে ভাবলেশীন ভাবে বসে রইল কিছুক্ষণ। সেখান থেকে উঠে গিয়ে বিছানার পাশে জানালায় কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। আফা, রাইতে কিটটা খাইবেন? কিছু খাবো না রানী, তুমি যাও এখন। কি কথা, আপনার কি মন খারাপ আফা? না, যা তুই। কথাটা বলতে বলতে অজান্তে বুকে চিনচিন করে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। রানী চলে যাওয়ার পর নিশি ঠিক এভাবেই দাঁড়িয়ে রইল জানালায়। হঠাৎ করে পেছন থেকে গভীর করে কেউ একজন জড়িয়ে ধরলো তাকে। এভাবে কপাল ঠেকে দাঁড়িয়ে আছো কেন? মাথা ব্যথা করবে তো। আর ঘরে আলো জ্বালাওনি কেন? বলেই হাত বাড়িয়ে দিয়ে জানালার পাশের সুইচ বোর্ড থেকে রুমের আলো জ্বালিয়ে দিল। বাবা তো বাসায় নেই নিশি, তুমি তো বলনি আমায়। তুমি কি আমাকে বাবা কোথায় জিজ্ঞেস করেছিলে? তাই তো। আর তোমার আমার মধ্যে প্রশ্ন থাকবেই বা কেন? আর কেনই বা জিজ্ঞেস করতে হবে? তুমি আমি মিলে তো এক সত্তা, একটা খোলা বই। সত্যি কি তাই? বলে নিশে আহিলের দিকে ফিরে তার চোখে চোখ রাখলো। অবশ্যই তাই। এই কি করছো কপালটাকে? ব্লাড জমে গিয়েছে। তুমি তো কেয়ারলেস কেন নিশি? নিজের কোনো দিকেই খেয়াল নেই তোমার। ঠিক বলেছো, আমি আসলেই কেয়ারলেস। নিজের কোনো কিছুতেই আমার খেয়াল নেই, কোনো কিছুতেই না। সবকিছু বিশ্বাসের উপর ছেড়ে দিয়েছি, সবকিছু।
নিশির বলা কোনো কথাই আহিল অব্দি আর পৌঁছালো না। তার আগেই সে বেরিয়ে গিয়ে বরফ হাতে নিয়ে এলো। কপালে বরফ ঘষে দিতে দিতেই ইচ্ছে মতো বকে দিচ্ছে নিশিকে। ফ্রেশ হয়ে আসো। আমি তো সাথে করে ড্রেস আনিনি।